আজকে হবে হলো আমাদের এইদিকে আজকে হবে আমাদের সি প্রোগ্রামের হাতে খড়ি, বুঝলে? সি প্রোগ্রামের হাতে খড়ি। খড়ি বানান কি রে? হ্যাঁ, সি প্রোগ্রামের হাতে খড়ি। হাতে খড়ি মানে বোঝো না? যে কোনো জিনিস যখন আমরা একদম শুরু থেকে জিরো থেকে শুরু করি না, ওটাকে বলা হয় হাতে খড়ি। কোনো কিছু জিরো থেকে শুরু করা মানে হাতে খড়ি। দেখো, প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রাম কাকে বলে মনে আছে তোমাদের? প্রোগ্রাম কাকে বলা হয় লিখে দিলাম না শুরুতেই। খাতা, খালি খাতা থেকে প্রশ্ন করলে খাতা, যে নির্দেশ প্রদান করা হয় সেই নির্দেশের সমষ্টিকে বলা হচ্ছে সি প্রোগ্রাম, নয় প্রোগ্রাম বলা হয়। তাহলে দেখো, প্রোগ্রামিং ভাষা যে ভাষার সাহায্যে কম্পিউটার, আমরা নির্দেশ দিব না কম্পিউটারকে। আচ্ছা, কম্পিউটারকে বলো বাংলা ভাষা নির্দেশ দিলে বুঝবে? বুঝবে না। ইংরেজি ভাষা দিলে বুঝবে? তাও বুঝবে না। যে কোনো ভাষা দিলে বুঝবে? বুঝবে না। কম্পিউটারের আলাদা একটা ভাষা আছে, তো ওই ভাষার সাহায্যে কম্পিউটারকে নির্দেশ দেওয়া লাগবে। নির্দেশ দিলে তারপরে কম্পিউটার বুঝে সে অনুপাতে কাজ করবে। তো যে ভাষার সাহায্যে কম্পিউটারকে আমরা আদেশ প্রদান করি সে ভাষাকে বলা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। যে ভাষার সাহায্যে কম্পিউটারকে নির্দেশ প্রদান করা হয় সেই নির্দেশ প্রদান করা হয় সেই ভাষাকে প্রোগ্রামিং ভাষা বলে। যেমন সি ভাষা, যেমন সি ভাষা, তারপরে আর কি? আচ্ছা, বাংলাতে দিলাম না, দাও। সি অথবা সি প্লাস প্লাস। দেখো, সি প্রোগ্রাম, সি ভাষার আপডেট ভার্সন হলো, হ্যাঁ, আজকে থেকে শুরু হচ্ছে সি প্রোগ্রাম, শুরু হচ্ছে আজকে থেকে। এর আগে আমরা মোটামুটি 10 নম্বর কমপ্লিট করেছি, মানে ফ্লো চার্ট আর হলো অ্যালগরিদম। ওখান থেকে একটা সৃজনশীল হয়, সেটা তুমি মিস করলে, তুমি খালি মিস করো। তোমার কেন করো ওটা আমাদের অত শোনার দরকার নাই, তুমি খালি মিস করো, এই হলো কথা। সি ভাষা কেউ বুঝবে না। এই তোমরা যখন আমার কথা বুঝো না, আমাকে জিজ্ঞেস করে, আমি বারবার দেখো না বুঝে দেই না, বিভিন্ন স্টাইলে বুঝে দেই না, বুঝে দেই তো, জিজ্ঞাসা করে বুঝা পারো তো? তোমার কথা আমরা বুঝি না, তুমি বুঝে দাও। দেখো, সি প্লাস প্লাস এটা একটা ভাষা, সি অথবা সি প্লাস প্লাস, এই সি এর আপডেট ভার্সন হলো সি প্লাস প্লাস। আর পাইথন, তারপর কি প্যাসকেল, হ্যাঁ, সবচাইতে পাওয়ারফুল ভাষা হলো জাভা, জাভা স্ক্রিপ্ট, জাভা মনে কি আবার করে ভাজা, জাভা, জাভাতে জটিল জটিল প্রোগ্রামগুলো হয়।
পাইথন, প্যাসকেল, জাভা, ওরাকল, অ্যালগল, আর কি আছে? এর নাম বলো, কটা জানা থাকলে বলো। আর দুটার নাম করা জানা। আর কি আছে? বেসিক, তারপর প্যাসকেল তো লিখছি, বেসিক, তারপর ওরাকল লিখছি, হ্যাঁ ওরাকল লিখছি। তারপর কি আছে? আচ্ছা, মোটামুটি এগুলা হলে চলবে, এ কটাই। সি প্রোগ্রাম বুঝতে গেলে দুটা বিষয় বোঝা লাগবে, একটা হলো হেডার ফাইল, আরেকটা হলো ডেটা টাইপ। হেডার ফাইল আর হলো ডেটা টাইপ। জাভা পরে ভাজা, এটা ওরাকল। হ্যাঁ, আরেকটা লিখে দে দাও। ফরট্রান, এগুলো হচ্ছে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই বেসিক বিষয়গুলো জানলে তোমাদের সি প্রোগ্রাম মনে হবে যে না এটা খুব মজার জিনিস। এই সি প্রোগ্রামের শুরুতে হ্যাশ চিহ্ন দিয়ে যে ফাইল, মানে তোমাদের অবস্থা কার মধ্যে হয়েছে জানো? নৌকা যাচ্ছে তো নদীতে, নৌকা দিয়ে নদী যাচ্ছে, আচ্ছা জাগিরাতে যাচ্ছে তো কিছু একটা, সেই নৌকার উপর উঠছে হলো কয়েকটা পাগল উঠছে, বুঝলে? কয়েকটা পাগল উঠছে, এ পাগল উঠছে তো পাগল ওরা চুপ করে বসে থাকে, ওরা দেখতেছে, নদী দেখতেছে। একজন লোকায়ন করছে, এই পাগল লোকায়ন করছে, এই নৌকা যান নাড়ায় না, কিন্তু মাঝখানে নৌকা মাঝখানে গেলে যান নৌকা যান ঝোঁকায় না, বুঝলে? যেই যে পাগল নৌকা ঝোঁকার কথা, ওর কথা মনে পড়ে গেছে, ঝোঁকার কথা মনে পড়ে গেছে, তিনজনে মিলে নৌকা ঝোঁকা শুরু করে দিছে। তোমাদের অবস্থা হচ্ছে তাই। মিল নাই মানে কি? পাগল নৌকা ঝোঁকাবো মানা করছে, মানা করার সাথে সাথে আরো বেশি করে ঝোঁকাচ্ছে। তোমাদেরকে যদি বলা হয় যে কথা বলো না, কথা কম বলা, আর তোমরা বেশি করে বলতেছ, একই হলো না? তাহলে সি প্রোগ্রামের শুরুতে হ্যাশ চিহ্ন দিয়ে যে ফাইল যুক্ত, শুরুতে কিন্তু তার মানে হেডার ফাইল। হেড মানে কি? মাথা। মাথা কোথায় থাকে? মাঝখানে পেটত থাকে, নিচে থাকে, সবার উপরে থাকবে হেডার ফাইল। হেড মানে তো মাথা, তাই না? সি প্রোগ্রামের শুরুতে হ্যাশ চিহ্ন দিয়ে যে ফাইল যুক্ত করা হয় তাকে বলা হচ্ছে হেডার ফাইল। তাকে হেডার ফাইল বলে। শুনে, হেডার ফাইল আসলে বিভিন্ন প্রকারের হয়, আমি আসলে কয় প্রকারটা নির্দিষ্ট করে বলা যাবে না যে হেডার ফাইল এত প্রকার বা অত প্রকার, এই জন্য আমরা দিচ্ছি না, এই জন্য আমরা যেমন দিয়ে লিখতেছি। যেমন 1 নাম্বার হ্যাশ, দেখো
হ্যাশ দেখো প্রত্যেকটা হেডার ফাইল যুক্ত করতে গেলে তোমাকে এই কথাটা লিখতেই হবে, হ্যাশ ইনক্লুড। ইনক্লুড মানে যুক্ত করা, ইনক্লুড মানে যুক্ত করে দেওয়া। আর stdio.h এটা একটা হেডার ফাইল। এখন এই যে stdio.h এটা দ্বারা কি বোঝাচ্ছে, .h দ্বারা বোঝাচ্ছে এটা হলো একটা হেডার ফাইল নাকি, এটা একটা হেডার ফাইল। আর এই যে stdio দ্বারা বোঝাচ্ছে দেখো std স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। তার মানে আমরা বোঝাই পাচ্ছি যে এই হেডার ফাইলটা কি কাজ করে, এর কাজ হলো ইনপুট নেওয়া আর আউটপুট দেওয়া, এই দুইটা কাজ করা। ইনপুট এবং আউটপুট, ইনপুট এবং আউটপুট দেওয়া হয়। সাধারণত ইনপুটের জন্য ভুল গেছে, পুটটা লেখা হয়নি। সব করে একটু ভুল করি মাঝে মধ্যে। সাধারণত ইনপুটের জন্য এই দেখো আমি এখানে সাধারণত শব্দটা ব্যবহার করলাম, কিন্তু অমনোযোগী হলে তো হবে না, কিছু হবে না। আমার কাছে পড়া না পড়া একই, জিরো তোমরা সারা জীবন জিরোই থেকে যাবে, আর এক হতে পারবে না, প্রো আর হতে পারবে না, পুরো হতে পারবে না, জ্বালাই থাকে যাবে তোমরা, বুঝলে? এগুলা জানলেই সহজ জিনিস এগুলো। এখন তোরা যদি আসে অমনোযোগী থাকো তাহলে আবার শিখবে কি, ঘোড়ার ডিম শিখবে? সাধারণত ইনপুটের জন্য দেখো আমি সাধারণত শব্দটা ব্যবহার করছি কেন বলতো, সাধারণত মানে অবশ্যই ইনপুট নেওয়ার জন্য আরো অন্যান্য ফাংশন গুলাও কিন্তু আছে, কিন্তু ওগুলো ব্যবহার হতো হয় না, শুধু স্ক্যানএফ ইনপুট নেওয়ার জন্য। মনে আছে যে আমরা যখন ফ্লো চার্ট করেছিলাম, ফ্লো চার্টে কি করেছিলাম বলতো ইনপুট নেওয়ার জন্য? কোন চিত্র ব্যবহার করেছিলাম, কোন চিত্র দিয়ে ইনপুট নিচ্ছিলাম? সামান্তরিকের সাথে ইনপুট নিচ্ছিলাম। তার মানে ওই সামান্তরিকের কাজটাই করে দিচ্ছে এখানে স্ক্যানএফ এই নামে ফাংশনটা। এটা একটা ফাংশন। আমরা ফাংশন কেন বলবো, কারণ হলো দেখো এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, সি প্রোগ্রামে যেখানে দেখবে ফার্স্ট ব্র্যাকেট বুঝবে এটা একটা ফাংশন। স্ক্যানএফ স্ক্যান ইনপুট নিলাম, ওকে। তাহলে সাধারণত ইনপুটের জন্য স্ক্যানএফ। ঠিক করবো সমস্যা নেই, ঠিক করবো খুব তাড়াতাড়ি। আউটপুটের সাধারণত আউটপুটের জন্য দেখো আউটপুটের জন্য ব্যবহার করা হচ্ছে। এই আউটপুট কি দিয়েছিলাম মনে আছে তোমাদের? ফ্লো চার্টের সময় আউটপুট কিভাবে দিয়েছিলাম? প্রিন্ট। এখানে একই, এটার মিল আছে কিন্তু। হ্যাঁ, প্রিন্ট এফ। তাহলে যখন আমরা কোনো কিছু ইনপুট নিব কার সাহায্যে নিব? স্ক্যানএফ এর সাহায্যে। আর যখন আউটপুট দিব তখন প্রিন্ট এফ এর সাহায্যে। এরিয়া আসেনি কেন? এর তো জীবন শেষ, এত ব্র্যাকেট করে লাভ নাই তো, মিশাই খেলে আমার কাছে আসা আর যাওয়া। আজকের এই যে সি প্রোগ্রামের এই বেসিক বিষয়গুলো না বুঝলে সি প্রোগ্রামে যাই বুঝবে? ঠিকই কথা, একদম মাছগুবি খালি মিশাই পড়ে। এই বিয়ে ঠিক হওয়া মানে জীবনের সব শেষ। বিয়ে করার পর মানুষের লেখাপড়া করে না। এই আমার কাছে একটা ছাত্রী পড়ে, বুঝবে? আসমানির নাম আমার, আর একটা বাচ্চা আছে, বাচ্চাকে নিয়ে পড়বো আছে ওই ব্যাচের মধ্যে নয়, আমার কাছে এই যাবত পর্যন্ত মানে এই বছর যতগুলা মেয়ে আছে না, কোনো মেয়ে ওর সাথে পারবে না লেখাপড়ায়। ঝগড়িত গেছে দেখো না, ওর বাচ্চা আছে, ওর স্বামী আছে।
মানুষ বড় তো, ওর আত্মা তাহলে তো সেন্সিটিভ। দেখো স্ক্রিন চেক। ওকে তাহলে গেল, এই মিশালাম, মিশে দিলাম পুরোটা। সি প্রোগ্রামের হাতে খড়িটা আজকে শেষ করে নিত। হাতে খড়ি আরেকটা বিষয় জানলে হাতে খড়ি শেষ। এবার হচ্ছে এটা 1 নম্বরে হচ্ছে, খুব বেশি তোমরা না, তোমরা তো দিন দিন ভালো হবে। ডাটা টাইপ, দেখো ডাটা টাইপ, এটাকে যদি বাংলায় আমি বলি তাহলে হবে তথ্যের ধরন। আমি কিন্তু ভুল লিখলাম, বুঝলে, বাংলাটা কিন্তু আমি ভুল লিখছি। দেখো ডেটা মানে কিন্তু তথ্য নয়, ডেটা মানে হলো উপাত্ত। তথ্য আলাদা জিনিস, উপাত্ত আলাদা জিনিস। উপাত্ত নিয়ে হয় একটা তথ্য। যেমন হলো মনে করো যে আমাদের বাড়ি হলো জয়পুরহাট জেলায়, নাকি জয়পুরহাট একটা উপাত্ত, জেলা একটা উপাত্ত, নাকি আমি একটা উপাত্ত। সবগুলো উপাত্ত মিলে একটা হয়, কি হয়েছে, পুরো বাক্যটা হয়েছে একটা তথ্য, ইনফরমেশন। কিন্তু আমি এখানে উপাত্ত দিলে তোমরা ভালো মতো বুঝবে না, এই জন্য তথ্য দিলাম। এটা তো জাস্ট আমাদের বোঝার জন্য, এগুলো তো পরীক্ষায় আসবে না জীবনে। ডেটা টাইপ, ডেটা টাইপ হচ্ছে কয় ধরনের ডেটা টাইপ? আমি আগে হিসাব করে দিই ডেটা টাইপ কয় ধরনের। 1 নম্বর হলো ক্যারেক্টার, 2 নম্বর হচ্ছে ইন্টিজার, 3 নম্বর হচ্ছে প্লট। 3 ডেটা টাইপ হচ্ছে 3 ধরনের। ডেটা টাইপ 3 ধরনের। দেখো 1 নম্বর ক্যারেক্টার, কোন অক্ষর বা বিশেষ, এই মনে প্রাণে বুঝবে, যেটা বুঝবে না প্রশ্ন করবে। কোনো কিছু মনে প্রাণে না বুঝে সামনে আগাবে না। দেখো ক্যারেক্টার মানে হলো, ক্যারেক্টার মানে তোমরা জানি চরিত্র, তাই না? এখানে কি চরিত্র বলো? আমি এখানে লিখলাম, দেখো এখানে এ লিখলাম, তাহলে এ একটা চরিত্র হলো না? এ ফর কি, এটা কি, এটা হলো অবুল, নাকি এটা হলো অবুল। আরে একটা মানুষের নাম, আমি ওর নাম ধরেছি এ। আবুল লিখতে এ লাগে, অবুল লিখতে এ লাগে, অবুল বললে সমস্যা নাই। হ্যাঁ আছে তো, অবশ্যই আছে। তাহলে কোন অক্ষর বা বিশেষ চিহ্ন, কোন অক্ষর বা বিশেষ চিহ্ন, তাহলে এতটুকুনি শেষ। দেখো কোন অক্ষর বা বিশেষ চিহ্ন হলো আমাদের ক্যারেক্টার। কথা বলো না, খালি কথা। এবার 2 নম্বর দেখো, ইন্টিজার। দেখো পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে হলো পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কি আরো এক করা লাগবে তোমাদের, ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়া লাগবে। পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে হলো 1 2 3 4 5, নাকি তারপর কি 3 এর নিচে 2, এগুলা পূর্ণ সংখ্যা নয়। ও এটা ভগ্নাংশ, পূর্ণ সংখ্যা নয়, নাকি? এই যে দেখো আরবি না কীর্তিটা দেখো, তোমাদের এগুলা কীর্তি দেখলে তো আমরা এক ঘাটে রে। দেখো আমি এখানে এতটা ভুল করলাম, ধরাই ভালো না, দেখেইনি ভালো করে।
মানে এভাবে চলবে, এভাবে এভাবে চলবে। জিউ ঘাটা না, অন্য কিছু ঘাটা আমি করলাম না ওটা, কারণ সবাই শুনবে এই জন্য। হ্যাঁ, পূর্ণ সংখ্যা 1 2। 3 নাম্বার হচ্ছে প্লট। ভগ্নাংশ নাকি? প্লট মানে হলো ভগ্নাংশ। ভগ্নাংশ মানে কোনগুলা জানো? এই যে এটা দেখায় 1.5, 3.4, 1.5, 3.4, তারপরে 4, তারপরে 5, তারপরে 6। কিছু ভুল করছি আমি? ও 4 পূর্ণ সংখ্যা, 5 6 এগুলো ভুল লিখছি তাই না? লিখিনি ভুল। শোনো, ভগ্নাংশ দেখো, তুমি তো করছো ভগ্নাংশ মানে কি? যেগুলা হচ্ছে উপরে লব থাকবে, নিচে লব এবং হর থাকবে, তাকে বলা হচ্ছে ভগ্নাংশ। দেখো তো 4 এর নিচে কিছু নাই, আছে কিছু নাই মানে 1 আছে তাই না? তাহলে দেখো এলাও ভগ্নাংশ। পূর্ণ সংখ্যাকেও আমরা একদিক দিয়ে ভগ্নাংশ বলতে পারি। তার মানে তুমি যদি প্লট নেও, তার মানে প্লটের মধ্যে আমাদের ভগ্নাংশ থাকবেই, যেগুলোকে আমরা ভগ্নাংশ বলি, আর যেগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বলতেছি ওগুলাও থাকবে। বুঝতে পারলে? তাহলে তোমরা এখন বলতে পারো যে তাহলে ইন্টিজার আবার ভালো, তাহলে ইন্টিজারে কি দরকার ছিল? হ্যাঁ, আলাদা আলাদা করে কি দরকার ছিল? তাহলে প্লট হলে এর মধ্যে তো সবই আছে, ভগ্নাংশ আছে, পূর্ণ সংখ্যা আছে, তাহলে এটাই নিব আমরা নাকি? এটাই নিব। কিন্তু ঝামেলা আছে, শুনো, তুমি যদি প্লট নেও তাহলে প্লট কি করে জানো? জায়গা বেশি নিয়ে থাকে, ও আসলে জায়গা বেশি দখল করে। কিন্তু তোমার দেখো, তোমার পূর্ণ সংখ্যা নিয়ে কাজ, আর তুমি প্লট নিলে ও কি করলো? মনে করো এই বেঞ্চের মধ্যে ও বসলো, সুরাইয়া। সুরাইয়া হলো মনে করো যে ইন্টিজার টাইপের ডেটা, আর আরভিনা মনে করো প্লট টাইপের ডেটা নাকি? সুরাইয়া করলে কি, ও জায়গায় নেই, 3 জনের জায়গায় একাই নিয়ে বসে থাকে। ওকে যেখানে বসে রাখা হয় ও কি করে, 3 জনের জায়গায় একটা বসে, ওকে আমি বেঞ্চের মধ্যে রাখলাম, ও করলো কি 3 জনের জায়গায় হাত পা ছাড়িয়ে দিয়ে বসে আছে। এখন বলো তো, এখন ওর লাগলেও ও জগৎ করবে, কাউকে বসতে দেয় না। আর আরভিনা করে কি, ওই একজনের জায়গায় নিয়ে থাকে। তাহলে বলো তো, বাকি কেউ আসলে আরো জায়গা আছে না বেঞ্চের মধ্যে? ও দেখো দেখি কাণ্ড কারখানা, ঘটনা এখন উল্টে লোক কালি হবে, দেখাই যাবে। যা বলিস ওটা এখন উল্টা বাড়িতে যায়। সুরায়া ইন্টিজার বলছি, তাহলে সুরায়া ইন্টিজার, সুরায়া কি করে? ওর জায়গা দখল করে। ইন্টিজার কম জায়গা দখল করে, ও শুধু নিজের জায়গাটা দখল করলো, মনে করো কম জায়গা। আরভিনা করলে কি 3 জনের জায়গা দখল করে থাকে। এখন 3 জনের জায়গা হাত পা ছাড়িয়ে বসে থাকে ভাবে, কাউকে দেখলি হাত পা ছাড়িয়ে বসে থাকে ভাবে, কাউকে দেয় না। প্লটটা তাই করে, বুঝলে? অষ্ট জায়গা বেশি খায় বসে থাকে আগে থেকেই। তাহলে এখন দেখো, আমাদের তো সমস্যা না, জায়গা বেশি খালি কি সমস্যা? সমস্যা তো কম্পিউটারের। তাহলে তোমরা যখন সি প্রোগ্রাম করবে, যখন দেখবে যে না আমি বুঝতে পারছি না, আমি ইন্টিজার নিবো নাকি ফ্লট নিবো, কোনো কথা ছাড়াই মারে দিবে ফ্লট। ফ্লট মারে দিলে তোমাদের সব প্রোগ্রাম হয়ে যাবে। বুঝতে পারলে? জায়গা বেশি খাবে তো কম্পিউটার বুঝবে, তোমার কি সমস্যা? তোমার খাতা বেশি খাবে নাকি? তো জায়গা খাবে বেশি, কার খাবে? তোমার। দেখো তো কাণ্ড, সরকারের খাবে না, কম্পিউটারে খাবে। যারা প্র্যাকটিক্যালি করবে তারা কিন্তু খেয়াল রাখবে ইন্টিজার দিবে নাকি ফ্লট দিবে। তোমরা তো আর কম্পিউটারে করতেছো না, তোমরা কোথায় করতেছো? খাতায় করতেছো। যখন বুঝা পারবে না, মানে দিবে ফ্লট, শেষ, ঝামেলা খতম। ওকে 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 ওকে, এবার আমরা একটা কি হয়েছে প্রশ্ন? ওটা এক্সপায়ার ডেট হয়ে গেছে। বিভিন্ন ধরনের ডেটা টাইপের সব, এই শখটা কিন্তু সি প্রোগ্রামে, কিন্তু এই শখটা এখন যেটা আমি আঁকাবো, বুঝলে, এটার দাম কিন্তু অনেক। এই শখটা যেটা আঁকাবো আমি, এটার কিন্তু দাম অনেক, অনেক দাম এটার। না হলেও 10.5 লাখ টাকা তো হবেই। শোনো, বিক্রি করলে টাকা পাওয়া যাবে ঠিক আছে, কিন্তু এটার দাম যেহেতু বেশি, এটার দাম আবার সবাই দিতে পারবে না।
মুক্তার দাম কি সবাই বোঝে? মুক্তার দাম হচ্ছে আপনার যে মুক্তা চিনে না তাকে মুক্তা দেওয়া উপর পেটে গুটি, আর বাচ্চা কাচ্চা গুলো খেয়াল বাবা নয়। মুক্তার কোনো নেকাল এগুলার দাম সবাই দিতে পারবে না। এটা হলো এক, দুই, তিন, চার। ডেটা টাইপ এটা হলো কিওয়ার্ড। ইন্টেজার চারটা। কোথায় জায়গা পারলে তোমরা পাঁচটা? ওটাও ওটা কি কোথায় কি লিখবো? নাম রে ওটা রে, অবশ্যই লিখবে। লাইন পাঁচটা সেটা বলতেছ? হ্যাঁ লাইন পাঁচটা, কিন্তু আমাদের ডেটা টাইপ হলো চারটা। একটা ইন্টিজার আইএনটি। এই দেখো ক্যারেক্টারের জন্য আমরা ক্যারেক্টার এত বড় লিখবো না, কিন্তু ক্যারেক্টারের জন্য হচ্ছে CHAR। তারপরে দেখো ইন্টিজারের জন্য সংখ্যা লিখবো আইএনটি। আইএনটি যারা বুঝবে এটা ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। তারপর ফ্লটের জন্য তাহলে কি? ফ্লটের জন্য পুরাটাই, তাই তো ফ্লটের জন্য পুরাটাই। সুচিত্রা আর বিচিত্রা দুই বোন, বুঝলে? সুচিত্রা আর বিচিত্রা হলো দুই বোন। সুচিত্রা হলো ওর মা আদর করে ডাকে হলো সুচি বলে। এখন বিচিত্রা কি বিজি বলে ডাকবে? বলো তো। তোমরা ওই নিয়ম যদি সব জায়গায় খাটা তাহলে মুশকিল। ইন্টিজারের সংখ্যা পেলে আইএনটি, ফ্লটের সংখ্যা পেলে এফএল। সব জায়গায় এক নিয়ম কিন্তু খাটে না। ফ্লট এসব গল্প জানতে হয় ভাইসা, না জানলে পরে মাস্টারি করে লাভ নাই। তাহলে ডাবলের জন্য কি ব্যবহার করবো? ডিবিএল। জি না, পুরাটাই DOUBLE ডাবল। দেখো শুধু সংক্ষিপ্ত রূপ হচ্ছে প্রথমটা আর দ্বিতীয়টা, ক্যারেক্টার আর ইন্টিজার, এই দুটা। আর বাকিগুলা হচ্ছে আমাদের যা তাই। এই দেখো এটা হলো, দেখো তো এই ডেটা টাইপ আমি কি বললাম? ক্যারেক্টার, ইন্টিজার, ফ্লোট, ভগ্নাংশ, তাই না? কিন্তু আমি এখানে কয়টা লিখলাম বলো তো? চারটে লিখলাম। দেখো ক্যারেক্টার মানে অক্ষরের জন্য ক্যারেক্টার, পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার, ভগ্নাংশের জন্য আবার কি? আসলে শোনো, ফ্লট আর ডাবল একই। ভগ্নাংশের জন্য ফ্লটও ব্যবহার করা হয়, ডাবলও ব্যবহার করা হয়। তো এটা হলো জায়গা, এটা হচ্ছে জায়গার ব্যাপার, বুঝলে? ফ্লট হলো জায়গা, সব জায়গার ব্যাপার, আর কিছু না। ফ্লট হলো জায়গা কম খায়, আর ডাবল হলো তার চেয়ে একটু বেশি জায়গা খায়। যখন তুমি অনেক বড় সংখ্যা নিয়ে কাজ করবে তখন কিন্তু নেওয়া লাগবে ডাবল। তা আমরা ডাবল অত নেই না, সবসময় আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইন্টিজার আর ফ্লট এই দুটা নিয়ে কাজ করি। তুমি যদি চাও যে না আমি ইন্টিজারও নিব না, সব কাজ আমি কি দিয়ে করবো? ফ্লট দিয়ে করবো, কোনো সমস্যা নেই। সব কাজ কিন্তু ফ্লট দিয়ে হবে। ওই যে জায়গা বেশি লাগবে আর কিছু না। কিওয়ার্ড গেল, এবারে আসলো
এই শোনো, এই উচ্চারণটা কিন্তু সবাই করতে যায় কিন্তু ঝামেলা হয়, এটা না কয়েকবার উচ্চারণ করবে, 10-12 বার করবে। হ্যাঁ, ফরম্যাট স্পেসিফায়ার, এটা কি জিনিস বুঝলে? এটা কি জিনিস আমি এখানে বুঝে দিলে তোমরা বুঝবে না। ওই যে ঘন্টার মতো হয়েছে গোল্লা কেমন মিষ্টি, এটা যখন তোমাদের খিলে দিব তখন বুঝতে পারবে। দেখি দূর। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফরম্যাট স্পেসিফায়ার, তারপর হলো এখানে হচ্ছে আরেকটা হবে হলো জায়গা। ফরম্যাট স্পেসিফায়ার লাগবে, আরেকটা হলো জায়গা। জায়গা হলে শেষ। হ্যাঁ, আরেকটা না না, এটা হলে শেষ। কতটুকুন জায়গা খাবে, কে কতটুকুন জায়গা নেবে। দেখো, ফরম্যাট স্পেসিফায়ার, শুধু আপাতত এটা মনে রাখো যে ক্যারেক্টারের জন্য এই জিনিস, ইন্টিজারের জন্য এই জিনিস, এটার জন্য এই জিনিস, কোনটার জন্য কি জিনিস এটা মনে রাখো শুধু। দেখো, ক্যারেক্টারের জন্য হচ্ছে পার্সেন্টেন্স সি, ইন্টিজারের জন্য পার্সেন্টেন্স, তার মনে নাই, ডি। সি ফর ক্যারেক্টার নাকি, যেটা ক্যারেক্টারের জন্য এই জন্য পার্সেন্টেন্স সি দিলাম। তাহলে ইন্টিজারের জন্য পার্সেন্টেন্স আই নাকি, না আই না, ডি। ডিতে হলো ডেসিমেল ইন্টিজার। ওই ডেসিমেল ইন্টিজার মানে ডেসিমেল সংখ্যা, আমরা যে সংখ্যাটা ব্যবহার করি না ওই সংখ্যা, দশমিক সংখ্যা, এই জন্য ডি, ওই ডেসিমেলের ডি। তারপরে হলো ফ্লট, ফ্লটের জন্য পার্সেন্টেন্স এফ, ফ্লটিং পয়েন্ট মানে ভগ্নাংশ। আর ডাবলের জন্য পার্সেন্টেন্স এলএফ, আইএফ না। শোনো, মাথায় রাখবে, সি প্রোগ্রামের সমস্ত কাজ কিন্তু ছোট হাতের অক্ষরে করা হয়, স্মল লেটারে সব কাজ করা হয়। এখানে তোমার ক্যাপিটাল লেটার ব্যবহার করলে কাজ হবে না, কিন্তু সব হলো স্মল লেটারে কাজ করতে হবে। বড় হাতের অক্ষর দিলে হবে না, কোনো কাজই করবে না। এখন দেখো, এফ তো ফ্লটিং, তাহলে এখানে এলএফ হবে করতে আসলে। এলএফ দ্বারা কি বোঝাচ্ছে? এলএফ দ্বারা বোঝাচ্ছে লং ফ্লট, মানে এটাও ভগ্নাংশ, ভগ্নাংশটা একটু বড় ভগ্নাংশ, দশমিকের পর অনেকগুলো সংখ্যা নিবে, এই লং ফ্লট। আচ্ছা, এবার দেখি মেমোরি, বা কে কতটুকুন জায়গা নিয়ে থাকবে, না হাত পা সরে দিয়ে থাকবে, কে কতটুকু হাত পা সাইডে থাকে, মেমোরি বা জায়গা দখল, কে কতটুকুন জায়গা দখল করে দেখি। দেখো, এখানে সবকিছু হিসাব হলো, হিসাব হবে হলো 2 এর পাওয়ার আকারে, 2 এর পাওয়ার। তাহলে 2 এর পাওয়ার প্রথমে হলো 0, 2 এর পাওয়ার 0 মানে কত বলো তো? এই কে বলবে, কে বলে, এক বলো, শিয়াব বলো, 2 এর পাওয়ার 0 মানে কত? তেলা জানো না, তোমাদের জীবন, তোমাদের কত নাই যে বৃথা, তোমাদের সূচকের অঙ্ক করো নি 9 10-এ। 2 এর পাওয়ার 0 মানে হলো 1, 1 মানে 1 কি, 1 কেজি না মোর না শেয়ার না কি? 1 বাইট, 1 বাইট, 1 বাইটে কয় বিট? 8 বিট, 8 বিট। 1 বাইট মানে 8টা বিট, বিট মানে হলো বাইনারি সংখ্যা 0 আর 1। 1 বাইট মানে 8টা 0 বা 8টা 1, বা 0 আর 1 মিলেমিশে সব মিলে হতে হবে 8টা। তাহলে এখানে লিখবো কি, 1 বাইট সমান 8 বিট। তাহলে 8 বিট জায়গা দখল করে কে? ক্যারেক্টার। তারপরে ইন্টিজারের জন্য, ইন্টিজারের জন্য তাহলে 2 এর পাওয়ার 0 এবার কত হবে? 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 1 মানে কত? 2x কে 2, হ্যাঁ 2 বাইট, 2 বাইট জায়গা দখল। এখন চুরাইয়া বলো তো 2 বাইট মানে কত বিট? ভেরি গুড, দারুণ তো, তুমি তো অসাধারণ। এটা 16 বিট। আমি এখান থেকে দেখো, এখান থেকে আমাদের 2টা এমসিকিউ হয়ে যাচ্ছে, কিন্তু এই সব থেকে 2টা এমসিকিউ হয়। একটা এমসিকিউ হলো যে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার কোনটার জন্য, ফরম্যাট স্পেসিফায়ার কোনটা, একটা এমসিকিউ গেল। বিশেষ করে এই এমসিকিউটা হয় তোমাদের বহু সমাপ্তি সূচক। উপর একটা প্রশ্ন দিবে যে 1 2 3 দিবে,
দিয়ে ক খ গ ঘ কোনটা হবে 1 2 না 2 3 না 1 2 3 এরকম। তাহলে এখান থেকে একটা এমসিকিউ হয়ে গেল। আরেকটা হলো কে কতটুকু জায়গা দখল করে, ইন্টিজার কতটুকু জায়গা দখল করে, কতটুকু ইন্টিজার। অ্যান্সার পড়ে শোনো, কোশ্চেনে কিন্তু তোমাদের অপশনে কিন্তু ওই যে বিটও থাকতে পারে বাইটও থাকতে পারে। যদি বিট থাকে আর বাইট থাকে দুটাই থাকে, এক জায়গায় আছে হলো বাইট, আরেক জায়গায় আছে হলো, এক জায়গায় আছে হলো 2 বাইট, আরেক জায়গায় আছে হলো 16 বিট। অ্যান্সার কোনটা? দুইটাই অ্যান্সার হবে যদি বহু সমাপ্তিসূচক হয় নাকি। এবার এই এক পরীক্ষা হলো না, এসএসসি পরীক্ষা হলো না, বাংলা প্রথম পত্র পরীক্ষা হলো। তো এক চ্যানেল যায়, এক মহিলা জ্ঞান করছে, কয় পরীক্ষা কেমন হলো, কয় এমসিকিউ গুলা ভালোই আসছে, এমসিকিউ গুলা ভালোই দিছি, তবে এমসিকিউ এর মধ্যে যেগুলা বহু নির্বাচনী ওগুলা একটু খারাপ আসছে, ওগুলা একটু খারাপ হয়েছে। ও আসলে ও কি কি বুঝাতে চাইছে ওটা কিন্তু আমি বুঝেছি, কিন্তু মনে হয় সবাই বুঝছে, কিন্তু ওর কথাটা তো ভুল। এমসিকিউ গুলা ভালো আসছে, কিন্তু এমসিকিউ এর মধ্যে বহু নির্বাচনী গুলা না ঝামেলা। এমসিকিউ এর বাংলা কি? বহু নির্বাচনী। মানে ও বলতে চাইছে বহু সমাপ্তি সূচক যেগুলো আছে না, ওগুলাকে বহু নির্বাচনী বলেছে। বলে বহু নির্বাচন, সবগুলো তো বহু নির্বাচনী না হয়। হ্যাঁ, মাল্টিপল চয়েস কোয়েশ্চন। আর কথা শুনে সাংবাদিক সাংবাদিক মনে বুঝা পারেনি বিষয়টা, নাকি বলেনি কিছু। এই এই আচ্ছা বলো তো, ইন্টিজার যদি 2 এর পাওয়ার 1 হয় তাহলে ফ্লট কত হবে বলো তো? 2 এর এক পাওয়ার বাড়তেছে না একে একে, তাহলে 2 এর পাওয়ার 2। এগুলা কি মুখস্থ রাখতে হবে? ওগুলা তো আমরা জানি না, আমরা এখন বড় হয়েছি তো এগুলা ভুলে গেছি আমরা। এটা ক্যালকুলেটর চাপ দাও, ক্যালকুলেটর 2 এর উপরে 2 এর উপরে একটা 2 তুলে দাও, দেখো কি দেয় आंसर। 4 বাইটে কত বিট মাইশা? 4 বাইটে 8 বিট, 1 বাইটে 8 বিট। এগুলা ফাঁসি হবে তোমার, 3-4 দিনে ফাঁসি হবে এগুলা। যে কথা বলো তোমরা, তোমার ফাঁসির আসামি তোমরা হয়ে যাবে। 4 বাইটে কত হচ্ছে রে? 4 আসছে 32 বিট জায়গা দখল করে। তারপরে এবার হচ্ছে আমাদের ডাবল। দুইয়ের পাওয়ার কত হচ্ছে এখানে? 8 বাইট। বাইট শব্দটা আমরা তো বলি তাই না, মেগাবাইট কিলোবাইট বলি না, ওটাই আসলে বাইট, এখান থেকে চলে গেছে হতো বাইটে। মেগাবাইট, কিলোবাইট, গিগাবাইট, টেরাবাইট, তারপর কি জেটাবাইট, হ্যাঁ পেটাবাইট, ওগুলা তোমার চোখেই দেখোনি। হ্যাঁ 8 বাইটে কত হচ্ছে রে? 64 বিট। কিন্তু দেখো এখানে একটা ঝামেলা আছে কিন্তু এমসিকিউর জন্য। আমাদের ইন্টিজার দেখো, ইন্টিজার কত 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 বিট নিচ্ছে? 16 বিট নিচ্ছে। ফ্লটও কিন্তু 16 বিট নেই, ফ্লটও কিন্তু 16 বিট নেয় বিশেষ ক্ষেত্রে, বিশেষ ক্ষেত্রে। আচ্ছা আমরা এটাই মনে রাখবো, তালিকা শেষ। হুম 32 বিট লং ইন্টিজার, ফ্লট নিচ্ছে 32 বিট। হ্যাঁ শোনো এখানে এক কাজ করি। হুম কোন জায়গা নাই, এতটুকু জায়গা নাই, তাহলে নিচে লেখো, যাতে জায়গা না তার নিচে লেখো, নিচে এক্সট্রা করে লেখো। লং আগে কেন বলবো, পরের কথা আগে বলতে হয়। আচ্ছা ফালতু ফালতু গল্প মনে করে দাও, ক্যামেরার সামনে সব গল্প বলাও যাবে না। লং ইন্টিজার এটাকে একটু মনে রাখতে পারবে এভাবে দেখো। আচ্ছা বলো তো ফ্লট কত নেই?
32। তাহলে ইন্টিজার কত নেয়? স্বাভাবিকভাবে ইন্টিজার নেয় হলো 16 বিট। তাহলে ইন্টিজার না, এটা লং ইন্টিজার, তাহলে ওটা একটু প্লটের কাছাকাছি নেই। তাহলে 16 বেশি নাই নাকি? 16 বেশি কত? 18, 19, 20? না, ওভাবে না। দেখো কি কি, 8, 16, 32, 64 কি হচ্ছে বলো তো? এটা 8 এর কি হচ্ছে? 8 এর নামতা হচ্ছে, নামতাকে কি বলি আমরা? গুণিতক নাকি? 8 এর গুণিত দেখো, 8 একে 8, 8 দুগুণে 16, 3 আসছে। হ্যাঁ, 8 এর গুণিত কি এগুলা রে? 8 গুণ করেই হয়েছে দেখো, 4 আসছে 32। 8 এর গুণিত কি হয়েছে, কিন্তু এক সিরিয়ালে যায়নি, এই আর কি। দেখো ডবল হয়েছে, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64 এভাবে হয়েছে। তাহলে লং ইন্টিজার কত নেই? 32 বিট নেই। 32, এখানে বিটটাও লিখে নাও, যাতে জায়গা নেই নিচে লিখে নিও, নিচে নিচে ছকের নিচে লিখে নিও। ওকে ওকে, এটা এমসিকিউ এর জন্য লাগে, আমাদের প্রোগ্রামের জন্য এটা কোনো কাজেই লাগে না, শুধু এমসিকিউ। এটা নিয়ে মোটামুটি ঝামেলা ভালোই করে এমসিকিউ। আচ্ছা, গেল আর গেল গেল বলো, আর কি লাগবে বলো তো? হ্যাঁ, কয়টা এমসিকিউ দিলাম? কেবল 2টা দিলাম। এবার একটা এমসিকিউ দিচ্ছি, এটা শিওর এমসিকিউ, একবারে কাটা নাম্বার। শুধু এমসিকিউ না কিন্তু, খ দিচ্ছি, খ নাম্বার এটা আসে, কিন্তু খ নাম্বার আসে আর এমসিকিউ আসে, 100% শিওর। এটা খালি নাম্বারই রে, এলা পড়াশোনা, আমি তো পড়াই না তোমারও, আমি তো তোমার পড়াই না, বুঝলে কি করি? খালি নাম্বার দিই। চলক লেখার নিয়ম। নাম্বারে এত নাম্বার কোথায় রাখবে? নয় টাকা দিলে আরো দেব, আরো দেব, বস্তা নিয়ে আসবে বাড়িতে, দৌড়ে যায়। টাকা যদি বেশি হয়, বস্তা যদি না হয়, আরো বড় বস্তা নিয়ে আসবে, তাও বলবে যে না, নিব না। আমি ওরকম করবো? আমি তো করবো, কারণ আমি তো সবকিছু করি। আমি আমি নাম্বারের সময় নাম্বারও নেই, সবই নেই, আমি টাকাও নেই, নাম্বারও নেই, সবই নেই। কিন্তু তোমরা নাম্বারের বেলায় নাও না, টাকার বেলায় খালি নাও। সি প্রোগ্রামে যার মধ্যে আমরা বিভিন্ন বিভিন্ন মান, কেমন করে বুঝলে? রেকর্ড কয় মিনিট হয়েছে সেটা বলো। 43 মিনিট। যার মধ্যে আমরা বিভিন্ন মান রাখি, বিভিন্ন মান রাখি, তাকে চলক বলে। চলকের বলো, হয়তো ওদের গা ঘামে যায় কখনো কখনো। অত বড় একটা জিনিস টানে নিয়ে যাওয়া এত সহজ কথা নয়। না 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 না, তোমরা আমার কথা বোঝোইনি। যারা মোটরসাইকেল চালায় তারা জানে। আচ্ছা বলো, মোটরসাইকেলটা কে নিয়ে যাচ্ছে? মোটরসাইকেলটা কে নিয়ে যাচ্ছে? পিছনে দুজন বসে আছে মনে করো, যাই চালাচ্ছে, যাই বলো তো, ও কি পা দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছে? ও তো শুধু এরকম করে নাকি, এক্সিলারেশন করে, শুধু তেল টানে, তাই না? তেল টানে, তারপরও দেখো অনেক সময় গা ঘামে যায়, মানে বুদ্ধির জন্য, পেরেশানির জন্য, ব্রেন খাটাতে হয় যে কোথায় ব্রেক করবে, কোথায় কি করবে, কি আছে না আছে, এগুলোর জন্য দেখা যায় খুব খাটনি হয়, মনে হচ্ছে যে ওই জানে নিয়ে যায়, এরকম মনে হয়। তাহলে সামান্য একটা ছোট একটা মোটরসাইকেল
তার যে চালক আছে তার যদি এই অবস্থা হয় তাহলে অত বড় ট্রেন টান নিয়ে যাচ্ছে, তার হবে না? চালকের মান সময়ের, এই শোনো, এই যে চলকের সংজ্ঞাটা কিন্তু আমি চাইলে দুইভাবে দিতে পারি। চলকের সংজ্ঞাটা দুইভাবে দিতে পারি। এই যে একটা দিলাম না সি প্রোগ্রামে, যার মধ্যে আমরা বিভিন্ন মান রাখি তাকে বলে চলক বলে। বা এটাও সংজ্ঞা দিতে পারি আমরা, যে যার মান সময়ের সাথে পরিবর্তন হয় তাকে বলা হয় চলক। তো আমাদের দুইটাই জানা লাগবে না, চলকের মান সময়ের সাথে পরিবর্তন হয়। চলক লেখার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। দেখো চলক লেখার ক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। তুমি ইচ্ছা মতো চলক লিখতে পারবে না। নিয়মগুলো, 1 নাম্বার, শুরুতে কোনো সংখ্যা ব্যবহার করতে পারবে না। দেখো শুরুতে কোনো সংখ্যা ব্যবহার করতে পারবে না, তবে শেষে বা মাঝখানে ব্যবহার করতে পারবে। যেমন যেমন দেখো বৈধ চলক, বৈধ মানে যেগুলা ব্যবহার করা যাবে, বৈধ চলক হচ্ছে এন ইউ এম নাম্বার 1, তারপরে এন ইউ এন নাম্বার 2, এগুলা। আর অবৈধ চলক 1 নাম্বার 2 নাম্বার, এগুলা তুমি লিখতে পারবে না কিন্তু। অবৈধ দেখো, বৈধ নাম্বার 1 নাম্বার 2, কোন সংখ্যা তুমি কিন্তু শেষে লিখতে পারবে, শুরুতে লেখা যাবে না, এটা অবৈধ চলক, কিন্তু এটা লেখা যাবে না, কিন্তু অবৈধ। বুঝে গেল? 1 নাম্বার হবে না কাজ, 2 নাম্বার হবে না কাজ। দেখো আমি কিন্তু বলেছি তবে শেষে বা মাঝখানে ব্যবহার করতে শেষে পারবে, মাঝখানেও পারবে। তো আমি তো শুধু শেষে করলাম বৈধ চলক, আমি কিন্তু মাঝখানে একটা ঢুকে দিয়ে কিন্তু ব্যবহার করতে পারতাম, করলে কোনো সমস্যা নাই। কিন্তু দেখতে কি খুব ভালো লাগবে? এন 2 ইউ এম, কি হলো এটা? খারাপ লাগবে না দেখতে? মাঝখানে তুমি সংখ্যা ঢুকে দিতে পারবে, কিন্তু মাঝখানে দাও তো, জিনিসটা তো শুনতেই খারাপ লাগতেছে না। ব্যবহার করা যাবে, সমস্যা নেই, কিন্তু আমি ওটা দেখালাম না তোমাদেরকে। অবৈধ চলক শুরুতে ব্যবহার করা যাবে না। এই গেল 1 নাম্বার নিয়ম চলক লেখার ক্ষেত্রে। এবার 2 নাম্বার, চলকের মধ্যে কোথাও কোনো স্পেসের বাংলা কি? স্পেসের বাংলা কি? ফাঁকা। স্পেস দেই না আমরা কিবোর্ডে, দেখো না সবচেয়ে বড় দিয়ে একটা থাকে না, একটা করে শব্দ টাইপ করার পরে কি করি? একটা করে চাপ দেই, ধপাস করে একটা করে চাপ দেই নাকি? স্পেস বা
ফাঁকা জায়গা রাখা যাবে না। চলকের মধ্যে কোথাও কোনো স্পেস বা ফাঁকা জায়গা রাখা যাবে না। কোথায়? আরে হোক কইলা চন্দ্রবিন্দু হিসাব নিকাশ করে লাভ নাই, তো আমরা কি বাংলা ব্যাকরণ পাস করতেছি নাকি? ওটা দেইনি তার মানে মুখত কোয়া লাগবে, ওটা দিলেই নাকের ভিতর কোয়া লাগবে। দুই গেল। আচ্ছা সরি, একটু যেমন যেমন করি আমরা একটু। সিগন্যাল বাবরে, তোমরা সিগন্যাল দেওয়া শিখেছো সেই রকম। ওয়ালাইকুম আসসালাম। দেখো যেমন বৈধ চলক দেখায়, বলো তো কথা বুঝতে পারছ? কথা যদি বুঝতে পারো তাহলে বৈধ চলক কোনটা তোমরা বলতে পারবে কিন্তু। যেমন নাম্বার, তারপর SUM, সাম, এইগুলা তুমি ব্যবহার করতে পারবে। 2 নম্বর কয়টা বাজে সাকিবা? দেখো অবৈধ চলক নাম্বার দিলে, একটা ফাঁকা দিলে, তারপরে ইউ দিলে, তারপরে এরকম দিলে হবে? হবে না। কিংবা তুমি এক কাজ করলে জানো, এখানে নাম্বারই দিলে তুমি আবার NUM দিছে, একটা স্পেস দিয়ে এখানে 2 দিয়েছো তুমি, দেওয়া যাবে? আরিফিনা এটা কি বৈধ না অবৈধ? অবৈধ। কেন অবৈধ বলো তো, সব বলো। এই চলকটা যে লিখলাম আমি, এটা যে এটা বৈধ না অবৈধ? এটা তো বোঝা যাচ্ছে, আমি তো লিখেই দিচ্ছি অবৈধ চলক নাকি, কিন্তু কেন স্পেস দিচ্ছি আমি? প্রশ্ন এখানে বলে আছে যে কোথাও কোনো স্পেস বা ফাঁকা জায়গা রাখা যাবে না, এখানে আমি ফাঁকা জায়গা রাখছি। অবৈধ চলক, কোথাও কোনো স্পেস দেখলে বুঝবে এটা অবৈধ চলক। এমসিকিউ কিন্তু খুব আসে এটা। 2 গেল, এবারে 3 নাম্বার। একাধিক শব্দকে যুক্ত করার, একাধিক শব্দকে যুক্ত করার জন্য আন্ডারস্কোর ব্যবহার, একাধিক শব্দকে যুক্ত করার জন্য আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। আন্ডারস্কোর ব্যবহার করতে হবে, শোনো ব্যবহার করতে হবে মানে কি, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে তাহলে। এই আন্ডারস্কোর কি ছিল দেখেছো তোমরা কোনোদিন? এই যেটা আন্ডারস্কোর দেখো কি, কেমন করে দেখাবো কও? এই যে এটা দেখো, এই যে নিচে দেখো, নিচে কিন্তু এটা আবার এরকম না, কিন্তু দেখো এটা এটা কিন্তু এরকম না, এই যে এরকম না, এটা কিন্তু হাইফেন। এটা যেটা লিখলাম দেখো, দুটো দেখতে একই রকম, কিন্তু দুটা দেখতে কিন্তু একই রকম। উপরে এটা কিন্তু হাইফেন, হাইফেন ব্যবহার করা যাবে না, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। আন্ডারস্কোর মানে হলো নিচে থাকবে, নিচে নিচে নিচের দিকে। কিবোর্ডে তোমরা টাইপ করে দেখো, এটা পাবে, কিবোর্ডে আছে, এটা এই চিহ্নটা আছে। আন্ডারস্কোর, এখানে আমি আন্ডারস্কোর আর একটু নিচেই দিয়ে দিই, কি হয়েছে না, এই যে এরকম নিচের টান, এটাই আন্ডারস্কোর। দেখো বৈধ চলক, রোল, এই আন্ডারস্কোর রোল নম্বর। আন্ডারস্কোরের আমাদের প্রয়োজনটা কেন হচ্ছে একবার দেখো তো, এইদিকে ভালো করে লেখাটা বন্ধ করে দেখো তো। আমি রোল নম্বর লিখবো, আমার লেখা দরকার রোল নম্বর, আমি রোল লিখলাম এন ও, আচ্ছা ফাঁকা তো দেওয়া যাবে না, এভাবে তো লিখবো না আমি, তাই না? রোল লিখলাম, নম্বর লিখলাম, এটা কি আমি ঠিক লিখলাম? ভুলটা কি? স্পেস রাখেছি, ওই যে ওখানে বলেছি না স্পেস রাখা
কিন্তু রোল নাম্বার তুমি কেমন করে লিখবে তাহলে? আন্ডার স্কোর দিব, নিচে একটা টান দিয়ে দিব, তাহলেই হয়ে গেল রোল নাম্বার নাকি? কিন্তু তুমি এখন করছো না, অত কেন দেওয়া লাগবে, আমি এক কাজ করবো, শোনো তো, রোল নম্বর একসাথে চেপে লাগিয়ে দিব। আমি কিছু ভুল করছি? ভুল করিনি তো। কোনো শর্ত কি আমি ভঙ্গ করছি? শর্ত ঠিক আছে তো, রোল নম্বর লেখা যাবে, কিন্তু আমার পড়তে অসুবিধা হবে না। দেখো তো, দুটো শব্দ একটা হলো, তুমি এখন না এটা না রোল নম্বর দেখে বোঝা আছে, কিছু কিছু শব্দ আছে পাশাপাশি দেখলে মনে হবে যে কোনটার সাথে শব্দ দুটো কি আলাদা করা ঝামেলা হবে না? তাহলে এই জন্য তুমি দুটো শব্দকে আলাদা করার জন্য কি করবে? আন্ডার স্কোর দিবে, নিচে টান দিয়ে এইবার নম্বর দিলে। এখন বলো তো, কারো কি এটা পড়তে অসুবিধা হবে? আর এটা রোল, এটা নম্বর, আন্ডার স্কোর দেওয়া পাবে তুমি। তাহলে গেল 3 নম্বর নিয়ম নাকি? ও অবৈধ চলক লিখিনি এখনো। অবৈধ আবার কি দিব? অবৈধের কি আছে এটা? আন্ডারস্ট্যান্ড মানে এটার অবৈধ, অবৈধ 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 এটার মধ্যে পড়বে না, এটার অবৈধ এর মধ্যে পড়বে না, এটা অবৈধের মধ্যে পড়বে না। এ মিশাবো না না না, লেখার নিয়মটা শেষ করে দে, এটা বাকি রাখবো না। বাকি রাখলে পরে আমাদের ঝামেলা হয়ে যাবে, রেকর্ডিং এ যায় আবার অন্য একে যায় আবার অন্য। হ্যাঁ 4 মিনিটে শেষ হয়ে যাবে না। এ কত নাম্বার বন্ধ হলো? 3 নাম্বার। আমি জানি না, দেখি কত যাই দেখি। কত মুখস্থ রাখছি? কয়টা? দেখা যাক। কোন বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না। কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না, শুধু একটা বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে। সেটা কোনটা? আন্ডার স্কোর নাকি? কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না, শুধু একটা, সেটা হলো আন্ডার স্কোর। আন্ডার স্কোর কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না। এটার আবার বৈধ চলক কি হবে? এটার বৈধ হবে না, এটা হবে হলো অবৈধ চলক। দেখো, যেমন @ লিখলাম, লিখে এখানে দিলাম নাম্বার, তারপর কি করলাম জানো? এইভাবে ডলার সাইনটা দিলাম, ডলার সাইন দিয়ে বললাম যে এত কি, এত ডলারই লিখে দিলাম, এত ডলার নাকি? তাহলে তুমি কোথাও কোনো বিশেষ চিহ্ন ব্যবহার করা পাবে না। যদি দেখো কোথাও বিশেষ চিহ্ন আছে, তার মানে এটা বৈধ নাকি অবৈধ? অবৈধ চলকটা, বিশেষ চিহ্ন ব্যবহার করা যাবে না। 4 গেল, এবার 5 নম্বরে। চলক হিসেবে কোনো কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। কিওয়ার্ড না, সংখ্যা, সংখ্যা তুমি তো লিখতে পারবে না, শুরুতে সংখ্যা লেখা যায়? তুমি শুধু সংখ্যা লিখলে চলো কাকারে, বলো তো 2 3, এটা কি বৈধ না অবৈধ? কেন অবৈধ? শুরুতে সংখ্যা বলে যায়নি, দেখো তো, লেখা যাবে না। এখন তুমি বুঝা পারোনি যে চলক হিসেবে কোনো কিওয়ার্ড ব্যবহার করা যাবে, কিওয়ার্ডের মানেটা তুমি বোঝোনি, এই তো কিওয়ার্ড দ্বারা কি বোঝায় সেটা তুমি বোঝোনি, এই তো হিসাব। জি না, ওগুলা কিওয়ার্ড না, ABCD ওগুলা কিওয়ার্ড না, এদের নাম্বার 1 নাম্বার 2 এগুলা কিওয়ার্ড না। এগুলা কিওয়ার্ড কি সেটা এখন লিখে দিচ্ছি। সি প্রোগ্রামে নির্দিষ্ট কিছু কার্য সম্পাদন, কথাটা না কঠিন লিখলাম, বুঝলে?
বুঝো তো নাকি এই শব্দের মানে কার্য সম্পাদন মানে কাজ করে দেয়। নির্দিষ্ট কিছু কাজ করার জন্য লিখলে না খারাপ লাগে দেখতে, এই জন্য একটু ভদ্র ভাষা লিখে দিলাম। কার্য সম্পাদন তোমাদের বই এরকমই থাকে তো, তোমাদের আবার গ্রামের ভাষা লিখলে ঝামেলা হয়ে যাবে। নির্দিষ্ট কিছু কার্য সম্পাদন করার জন্য সংরক্ষিত শব্দ রয়েছে। কোনটা? নির্দিষ্ট কিছু আরবি যখন পড়া হয় না, আরবি পড়ার সময় জবরদের পেশ কিছু থাকে না, কিন্তু পড়া পায়। তোমরা সব তো আছে, মাঝে মাঝে না জবরদের পেশ অ্যাড করে নিও। যাদেরকে ওই আমি তো কথা করছি না, সমস্যা নাই, যারা দেখবে 2033 সালে যারা দেখবে না, তারা অনেক ইন্টেলিজেন্স বলে বুঝে নিবে কোথায় কোটা কি দেওয়া লাগবে। পুরো একটা শব্দ বাদ দিলেও সমস্যা হবে না, ওরা ধরে নিবে যা কি শব্দ বসবে। নির্দিষ্ট কিছু কাজ সম্পাদন করার কি লিখছি, নির্দিষ্ট কাজ সম্পাদন করার সংরক্ষিত, এখানে কিছু মিসিং হয়েছে রে, করার জন্য সংরক্ষিত শব্দ রয়েছে যাদেরকে দেখিস তোমরা কত ইন্টেলিজেন্ট, শব্দ ধরে নিত, একটা শব্দ মিসিং। হ্যাঁ কোনো সমস্যা নেই, আমার আসলে এতগুলো শব্দ লেখা, মাঝে মাঝে কিছু শব্দ বাদ দিয়ে লেখা দরকার, এবং শূন্য টুন্য এগুলো বাদ দেওয়া দরকার, তোমরা নিজে ধরে নিবে, তাহলে আমার কালি খরচ কম হবে, তাড়াতাড়ি লেখা হবে। এই তো ধরে নিত কি সুন্দর, শব্দ শেষ এখান থেকেই নাকি রয়েছে, আমার লেখার দরকারই নেই, খালি একটা দুটো ফোঁটা দিব ওখানে, ডটা লেখা লাগবে না। যাদেরকে কিওয়ার্ড একেরা করে, সাংবাদিকেরা করে, শর্টকাটে কিছু লেখে বুঝলে কে বললে পারে, বাকি পরে যায় এগুলো ধরে নেই, পরে ধরে নেই। তাড়াতাড়ি লাগে, ওই বাদ দেই, যেমন শব্দ রয়েছে লেখে না, শব্দ কি ওটা তো বোঝা যাচ্ছে রয়েছে, হ্যাঁ ওগুলা দিই ওইভাবে লেখে। যাদেরকে কিওয়ার্ড বলে, এরকম সংরক্ষিত কিওয়ার্ড এর সংখ্যা 32টি। দেখো এরকম সংরক্ষিত কিওয়ার্ডের সংখ্যা হলো 32টি। তোমাদের বই একটা শখ দেওয়া আছে, শখটা তোমরা এক কাজ করে, তো একটা বই করা থাকলে তোমাদের বই 32টা সংরক্ষিত শব্দ, ওই শব্দের শখ একটা দেওয়া আছে। এই যে দেখো ছবিগুলো দেখো, সাফি একটু ফোকাস করো তো, এই 32টা দেখো তো, ক্যামেরা দেখা যায় 32টা দেখা যাচ্ছে, এই ছকটা দেখো, এই ছকটা পুরোটা দেখা যায়। তাহলে এই 32টা শব্দই হচ্ছে আমাদের কিওয়ার্ড। তাহলে এই 32টা শব্দ দিয়ে তুমি কোনো চলক লিখতে পারবে না, কিন্তু এই 32টার বাদে তোমাকে কিছু দিতে হবে। এই 32টার মধ্যে কি কি আছে দেখা পাচ্ছ, দেখো কি আছে, অটো, ডাবল, তারপর আমরা ইন্টিজার লিখলাম না, ইন্টিজার পূর্ণ সংখ্যার জন্য ইন্টিজার, ফ্লট, ডাবল, এগুলাকে তুমি চলক আকারে ব্যবহার করতে পারবে না, এগুলা বাদ দিয়ে ব্যবহার করতে হবে তোমার। ওকে, আরো আছে নাকি? আর নাই, এখান থেকেই বুঝলে। আজকের মনে এখান থেকেই শেষ, আমাদের সি প্রোগ্রামের হাতে করি শেষ, সি প্রোগ্রামের যা লাগে বেসিক বিষয়টা ওটা কিন্তু শেষ, কিন্তু শেষ মানে শেষ নয়, কিন্তু শুরু, আসল বিষয় আমাদের শুরু হবে সামনে থেকে। কিন্তু এগুলা যদি মনে না রাখো সুরাইয়া, আমি কিন্তু কাউকে বাঁচাতে পারবো না কিন্তু।
এগুলা বাড়ি থেকে ভালো করে দেখে আসবে সামনের দিন।